বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্য এটা নিয়েই আমরা আজকে কথা বলবো। তোমরা এর আগে অনেকগুলো ক্লাস করেছো, ৭ টা ক্লাস করেছো। বিশেষ করে আজকের এই আ তোমাদের যে সামনে ভাইভা হবে, এই ভাইবার বিষয়ে তোমরা মানে বেশ কয়েকটা ক্লাস করেছো এবং আজকে বোধহয় শেষ। আমি হচ্ছি সর্বশেষ ক্লাস নিচ্ছি তোমাদের। আমার মনে হয় না এরপরে আর কোনো কিছুর দরকার হবে এবং এর মধ্য দিয়ে তোমাদের যে ভাইবার যে প্রস্তুতি সেটা হয়ে যাচ্ছে আশা করি। এবং দীর্ঘদিন যে গ্যাপ ছিল নমস্কার স্যার। হ্যাঁ, হ্যাঁ। দীর্ঘদিন গ্যাপ ছিল তোমাদের। পরীক্ষা তো অনেক দিন হয়েছে প্রায় ২ বছর হয়ে। প্রায় ২ বছর। তাই না? ১.৫ বছর ধরে তো বন্ধই আছে। তো সবকিছু মিলিয়ে শেষ হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে আশার কথা। মানে শেষ যে হচ্ছে মানে ভাইভাটা হলেই তো তোমাদের শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে আশার কথা। তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্য এটার পত্রকূট খেয়াল করে দেখো যে অনেকগুলো দীর্ঘদিনের যে একটা গ্যাপ হয়ে গেল এই কারণে আমাদের অনেক বিষয় কিন্তু আ আ সমস্যা মানে ইয়ে করতে মেমোরাইজ করতে। সেইজন্য আমি এই সাবজেক্টের তোমাদের কিছু জাস্ট টেক গ্ল্যান্স মানে এক দৃশ্যে তুমি যে বিষয়গুলো একটু জানার আ চেষ্টা করবে। ২৪-১০-১৭ এটা হচ্ছে আমাদের কোর্স। আর এটাতে যে বিষয়গুলো আছে আমরা জানি সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধের গল্প এবং মুক্তিযুদ্ধের উপন্যাস এবং দিনলিপি। এই বিষয়গুলো আছে। আমরা সেগুলো নিয়ে একটু, একটু করে কথা বলব। তার আগে আমি বলে নেই যে আমাদের মুক্তিযুদ্ধের সাহিত্য নামে যে একটা আলাদা করে একটা টপিকস, আলাদা করে একটা বিষয়। আ এটার যে কারণে এটা হয়েছে বা এর তাৎপর্য। আমরা জানি যে বিশেষ করে বাঙালি জাতির বা এই পূর্ববঙ্গের মানুষের হাজার, হাজার বছরের যে পরাধীনতার যে শৃঙ্খল সেটা থেকে মুক্ত হওয়ার যে প্রচেষ্টা সেটা আমরা দেখেছি যে ওই চর্যাপদেও আমরা সেরকম দেখি যে সেই নিচু তলার মানুষদের যে আ সংগ্রাম সেই বিষয়গুলো আছে। আ সেই জায়গা থেকে আমরা দেখব যে দীর্ঘদিনের সেই একটা প্রচেষ্টার চূড়ান্ত রূপ হচ্ছে আমরা দেখি ৭১ সালে। এবং তার পূর্ব থেকেই কিন্তু একটা দেশের তার রাজনৈতিক যে পরিবর্তন হয় তার সাথে, সাথে তার সাংস্কৃতিক জগতে, সাংস্কৃতিক পরিমণ্ডলে কিন্তু তার আগেই সেই পরিবর্তনটা চলে আসে। আবার অনেক সময় আমরা দেখি যে এই পরিবর্তনটা সাংস্কৃতিক যে পরিবর্তন বা সাংস্কৃতিক ক্ষেত্রে মানুষের চিন্তা ভাবনার মননে মগজে যে ধরনের পরিবর্তন আসে সেটাই অনেক সময় রাজনৈতিক পরিবর্তন আনতে ভূমিকা রাখে। আমরা দেখব শুধুমাত্র এই মুক্তিযুদ্ধ সময়ে এবং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তার এই চেতনাকে কেন্দ্র করে অসাধারণ কিছু সাহিত্য রচিত হয়েছে যেটা অন্য সময়ে মানে হওয়া সম্ভব ছিল না। সেটা শুধু কেবলমাত্র ওই সময়ের ক্ষেত্রেই সম্ভব ছিল। কারণ সময়ই তৈরি করেছে এই সাহিত্যগুলো। এগুলোই কিছু অংশ যে নিয়েই আমাদের এই মানে চুম্বক অংশগুলো নিয়েই আমাদের এই বিষয়টা সাজানো হয়েছে। মুক্তিযুদ্ধের কবিতা, মুক্তিযুদ্ধের গল্প এবং মুক্তিযুদ্ধের উপন্যাস এবং দিনলিপি এই বিষয়গুলো। আমি তোমাদের জাস্ট কি, কি আছে এই সাবজেক্টে যেহেতু আমাদের অনলাইনে কিছু সীমাবদ্ধতা থাকে সেই জায়গা থেকে আ আমি একটু বলে যাব শুধুমাত্র। মুক্তিযুদ্ধের কবিতাতে যে বিষয়গুলো আছে তোমাদের সেখানে হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রাহমান। খেয়াল করে দেখো অনেক সময় তোমাদের এই শামসুর রাহমানকে অনেকেই রহমান বলে ফেলেন। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। শামসুর রাহমান আকার আছে কিন্তু। এখন সকল শব্দই এটা হচ্ছে হাসান হাফিজুর রহমান। আর কত রক্তের দরকার হবে সৈয়দ শামসুল হক। একজন মুক্তিযোদ্ধার আত্মসমর্পণ রফিক আজাদ, আগ্নেয়াস্ত্র, নির্মলেন্দু গুণ, নচিকেতা, আবুল হাসান, বাঙালির জন্মতিথি মোহাম্মদ নুরুল হুদা, বাতাসে লাশের গন্ধ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। এখন বাইবেতে যেটা হয় যে অনেক সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্য নিয়ে তোমাকে প্রশ্ন করা হতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাহিত্য নামে একটা বিষয় আছে। তো সেখান থেকে তুমি বলতো যে যেকোনো একটা কবিতার ২ টা লাইন বলো। অনেক সময় এরকম হয়। মানে তোমার দেখা যাবে যে বিষয়গুলো নিয়ে তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে। আর সেখান থেকে তুমি হয়তো স্কেপ করছো, তুমি পারছো না, পাস করছো। তো সেই জায়গা থেকে অনেক সময় সেখানে যারা উম এক্সামিনার থাকবেন উনারা হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে কবিতা থেকে বা ২ জন কবির নাম বলো তো যে মুক্তিযুদ্ধের সাহিত্যতে এরকম ২ জন কবির নাম। সেই জায়গা থেকে তুমি যেকোনো ২ জন কবির নাম বলতে পারো। ২ টা কবিতার নাম বলো অথবা যেকোনো একটা কবিতার কিছু লাইন বলো অথবা তোমাকে কোনো একটা কবিতা থেকে আ দেখা যাবে কোনো একটা কবিতার হয়তো কয়েকটা লাইন উনি বলল। বলার পরে বলল, "এইটা বলো কোন কবিতার থেকে নেওয়া হয়েছে বা এটা কার কবিতা?" এরকম অনেক সময় হয়।
ফলে এগুলো খেয়াল রাখতে হবে। তোমাদের সিলেবাসে যে যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখবা এবং পুরো বিষয়টা একটু জেনে নিবা। হ্যাঁ, কারণ ভাইবার তো কোনো নিয়ম নাই যে তোমাকে ওই জায়গা থেকেই প্রশ্ন করবে, এরকম কোনো নিয়ম সাধারণত ভাইভাতে নাই। ফলে এক্সামিনার যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, এখন আমি কয়েকটা কবিতা, কয়েকটা গল্প এবং সেই আনোয়ার পাশার রাইফেল রুটি আওরাত, জাহানারা ইমামের ৭১-এর দিনগুলো এই বিষয়ে ক্লাস করে একটু মিউট করবা যারা এখানে আছো। আমি আবার বলে নিচ্ছি, একটু মিউট করে নিবা সবাই। হ্যাঁ, ঠিক আছে। এখন প্রথম যে কবিতাটা নিয়ে তোমরা জানো এটা খুব পরিচিত এবং স্কুল লেভেল পর্যন্ত এই কবিতাটা আছে। খুবই বিখ্যাত কবিতা শামসুর রহমানের। আমরা একটু কয়েকটা লাইন, মানে অনেক লম্বা কবিতা, আমরা কয়েকটা লাইন এখানে দিয়েছি। যে কোনো প্রথম দিকে যে কোনো একটা হয়তো কবিতার লাইন দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হতে পারে যে এই কবিতাটা কার লেখা বা কবিতাটার নাম কি, অথবা তোমাকে ভেবে বলা হতে পারে যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এরকম একটা অসাধারণ কবিতা আছে, সেখান থেকে তুমি 2টো লাইন বলো বা 4টা লাইন বলো, তোমার প্রিয় কোনো কবির 4টা লাইন বলো। সবগুলো জায়গাতেই কিন্তু তোমার কাজ দেবে, এই কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙলো, স্মৃতির সিঁদুর মুছে গেল হরিদাসীর, তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো, দানবের মতো চিৎকার করতে করতে, তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তো আমরা স্যার একটা প্রশ্ন, আমরা এই কবিতা থেকে যদি আমাদের বলা হয় যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতার যে কোনো 2টা 4টা লাইন বলো, আমরা সেখান থেকে বলতে পারি। বা আবার যদি বলা হয় যে শামসুর রহমানের কয়েকটা কবিতার লাইন বলো, আমরা সেখান থেকে বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা আরেকটা কবিতা দেখবো, আরেকটা কবিতা কিছু অংশ দেখবো। এটাও খুব বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে বাতাসে লাশের গন্ধ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর অসাধারণ এক কবিতা। আমি জানি তোমরা সবাই জানো এগুলো, তারপরে একটু মানে স্মরণ করিয়ে দেয়া। আজও আমি বাতাসে, এটাও আমি কিন্তু পুরোটা না, মানে আংশিক, হ্যাঁ আংশিক অংশ তোমার এখানে তুলে ধরেছি। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, দর্শিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে, এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়, বাতাসের লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ, এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পুজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার, আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। এখানে কবি মূলত তিনি স্বাধীনতার পরবর্তী সময়ে, স্বাধীনতার পরবর্তী সময়ের যে পরিস্থিতি সেটা দেখে তিনি কিছুটা কষ্ট পেয়ে, হতাশ হয়ে, এবং তার যে সেই মুক্তিযুদ্ধের সময় যে মানুষের এদেশের মানুষের উপর যে বীভৎস অত্যাচার নিপীড়ন চালানো হয়েছিল, সেই জায়গা থেকে মানে তিনি যে দেখা গেছে যে এক একটা গ্রাম, মানে গ্রামের পর গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, একেবারে পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুরো মানে পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, পুরো গ্রামকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, সেখানে মানুষকে গণকবর দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে শত শত মানুষকে হয়তো একটা বড় বিশাল গর্ত করে সেখানে ফেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা অবস্থা। এবং লক্ষ লক্ষ, এখানে স্ক্রেচ করবে না কেউ, এই স্ক্রিনের মধ্যে আঁকতেছো কে? স্ক্রিনের মধ্যে কেউ মানে টাচ করবে না। তো যেটা বলছিলাম, সেই জায়গা থেকে কবির ভেতরে সেই মানে এটা জেগে উঠেছে এখনো পর্যন্ত, যেখানে সেই দুঃস্বপ্নের রাত, খেয়াল করে দেখো যে ঢাকা শহরে প্রথম যখন 25শে মার্চে যখন
পাক হানাদার বাহিনী অতর্কিতভাবে কোনো ঘোষণা ছাড়া যে আজকে এই যুদ্ধ হবে, খেয়াল করে দেখো যে যুদ্ধ হবে আজকে হবে, সাধারণ মানে বেসামরিক নাগরিক, সাধারণত যুদ্ধের যেসব নিয়ম কানুন থাকে যে বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয় এবং সেখানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়, সেরকম কিছু না। 25শে মার্চের রাতে, সেই রাতে নির্বিচারে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া এবং ওই এরিয়াগুলোতে রাজারবাগ পুলিশ লাইনে ওইখানে একদম নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হত্যা করা হয়, শিক্ষকদের হত্যা করা হয়, সাধারণ নাগরিককে হত্যা করা হয়। সেইরকম একটা সময় দর্শিত হয় অনেক শত শত লক্ষ লক্ষ হাজার হাজার। সেই যে শুরু হয়েছিল এবং সেটা দীর্ঘ ৯ মাস ধরে চলতে থাকে। আ সেই জায়গা থেকে যারা সেই সময়টাকে সময়ের সাথে যারা মানে খুব সাফার করেছিল, সেটা দেখেছিল, আ সেই সময়টা পেরিয়ে যখন আমরা স্বাধীনতার লাল সূর্য পেয়েছি, আমাদের জাতীয় পতাকা পেয়েছি, আমাদের একটা সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। সেই জায়গায় যখন দেখলো যে আ আবারও যেখানে দর্শিতার কাতর চিৎকার একজন কবি এখনো তন্দ্রার ভেতরে, ঘুমের ভেতরে সেটা শুনছেন। স্বাধীনতার পর আবারও সেই স্বাধীনতা বিরোধীদের আস্ফালন, তাদের সেই যে বলছেন আ এই কবিতাতেই একটা অংশে আছে যে জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন। যে সেই পুরনো আ শকুন আবার ফিরে এসেছে এবং আবারও তারা সেই জাতির পতাকাকে খামচে ধরেছে। আসলে পতাকা তো কেবল কিছু রঙের সংমিশ্রণ না বা আ একটা প্যাটার্ন না। পতাকা আ একটা দেশের ইতিহাস, তার সংগ্রাম, তার ঐতিহ্য এবং একই সাথে তার স্বপ্ন। সেই স্বপ্নটাকে যখন ভেঙে দেয়া হয়, সেই চৈতন্যটাকে, সেই চেতনাটাকে যখন আ নস্যাৎ করা হয়, তখনই কিন্তু আসলে সে তার মর্যাদা লঙ্ঘিত হয়। সেই জায়গা থেকে কষ্ট পেয়ে তিনি সেই কবিতাটা রচনা করেছেন। যে আবারও সেই রক্তাক্ত দিনের কথা ভুলে গিয়ে আমরা কি আবারও সেই আ পুরনো যে হানাদার তাদের কাছে কি আবার ফিরে যাচ্ছি বা তাদের কাছে কি আমাদের সেই স্বপ্নগুলো আবারও আ আমরা বিকিয়ে দিচ্ছি, সেই ইয়েটাই তিনি সংজ্ঞাটা তিনি প্রকাশ করেছেন। এখানে দেখো আরেকটা আমি ঐরকম খেয়াল করে দেখো, নির্মলেন্দু গুণের আরেকটা কবিতা 'আগ্নেয়াস্ত্র'। সেখানে আ তিনি বলেছেন, "পুলিশ স্টেশনে ভিড়।" খুব চমৎকার একটা কথা যে সামরিক শাসন, সেই সামরিক শাসনে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার বিষয়ে আসছে। আ কিন্তু সেই জায়গায় তিনি একটা কথা বলছেন যে, "আমি হৃদয়ের মতো মারাত্মক একটা আগ্নেয়াস্ত্র জমা দেইনি। সবাই জমা দিয়েছে কিন্তু আমিও অস্ত্র জমা দিয়েছি। কিন্তু হৃদয়ের মতো যে একটা মারাত্মক মানে মানুষের মন, মানুষের হৃদয়ের মতো আর বড় আগ্নেয়াস্ত্র আর কিছুই হতে পারে না।" পুলিশ স্টেশনে ভিড়, আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে শহরের সন্দিগ্ধ সৈনিক। সামরিক নির্দেশে ভীত মানুষের শটগান, রাইফেল, পিস্তল, কার্তুজ যেন দরগার স্বীকৃত মানত। টেবিলে ফুলের মতো মস্তানের হাত। আমি শুধু সামরিক আদেশ অমান্য করে হয়ে গেছি কোমল বিদ্রোহী। প্রকাশ্যে ফিরছি ঘরে অথচ আমার সঙ্গে হৃদয়ের মতো মারাত্মক একটি আগ্নেয়াস্ত্র আমি জমা দেইনি। কি অসাধারণ কথা! খেয়াল করো। যে আগ্নেয়াস্ত্র জমা নিচ্ছে তখন সরকার। কিন্তু সেখানে হৃদয়ের মতো একটা মারাত্মক আগ্নেয়াস্ত্র কিন্তু আমি এখনো জমা দেইনি। কি চমৎকার মানে আ সেই ভাব আমরা খেয়াল করব। এটাই পুরোটাই কবিতা এখানে আমি দিয়েছি। যেহেতু ছোট কবিতা ফলে আমি পুরোটাই দিয়েছি। তো আমি এখানে বিশেষ কিছু ৩ টা কবিতা, মুক্তিযুদ্ধের কবিতার মধ্যে বিশেষ ৩ টা কবিতা তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যে আরো কবিতা আছে সেগুলো তোমরা আরেকটু দেখে নিবে। হ্যাঁ? অবশ্যই দেখে নিবে। এরপরে আমরা দেখব যে আমাদের আছে মুক্তিযুদ্ধের গল্প। গল্পগুলোর মধ্যে কি, কি আছে আমরা একটু দেখে নেব। পরিবাণুর কাহিনী, সত্যেন সেন, আমাকে একটি ফুল দাও, আলাউদ্দিন আল আজাদ, ভূষণের একদিন, হাসান আজিজুল হক, একজন মুক্তিযোদ্ধার জন্ম, রিজিয়া রহমান, আমিনা ও মদিনার গল্প, সেলিনা হোসেন, নচিকেতাগণ, কায়েস আহমদ, জলিল সাহেবের পিটিশন, হুমায়ূন আহমেদ, ৭১ এর যিশু, শাহরিয়ার কবির। এই গল্পগুলো তোমাদের আ সেই সাবজেক্টের ভিতরে আছে। মুক্তিযুদ্ধের গল্পের যে গল্পগুলো আছে সেখানের মধ্যে এই গল্পগুলো আছে। তোমরা এই গল্পগুলো আবার একটু দেখে নিবা। আমাদের যেরকম হয় যে মুক্তিযুদ্ধের গল্প তুমি কি, কি পড়েছো কিনা? কার গল্প আছে? কোন লেখকের গল্প আছে একটু বলো তো? সেই জায়গা থেকে তুমি কোয়েশ্চেন গুলো খুবই সহজভাবে করা হয়। আর যেহেতু এটা হচ্ছে একেবারেই
ভার্চুয়াল জগতে মানে ঠিক এখন যেভাবে আমি কথা বলছি সেরকম তোমাদের ভার্চুয়ালি তোমাদের বলতে হবে। ফলে আসলে খুব বেশি ডিটেইলস এ যাওয়ার সুযোগ নেই। মানে ওয়ান টু ওয়ান মানে মাধ্যমে তোমাদের সাথে এরকম খুব ব্রিফলি খুব শর্ট পদ্ধতিতে তোমাদের প্রশ্ন করা হবে। অনেক সময় কোনো প্রশ্নতে হয়তো একটু গভীরে যাওয়া হবে, একটু বিস্তারিত জানতে চাওয়া হবে, সেটা একটা বিষয়। কিন্তু সাধারণত আমরা যেমন ধরো তোমাকে প্রশ্ন করাতে হতে পারে যে মুক্তিযুদ্ধের গল্পতে কি গল্প আছে? তো সেখানে তুমি বলতে পারো যে পরিবাণু সত্যেন সেন হ্যাঁ, সত্যেন সেনের পরিবাণু কাহিনী আছে বা আলাউদ্দিন আল আজাদের আমাকে একটি ফুল দাও আছে। তো সেখান থেকে আবার এক্সামিনার তুমি বলছো, তখন সেখানে তিনি বলতে পারেন যে আ আমাকে একটু ফুল দাও এই গল্পের ২ একটা ক্যারেক্টার বলো তো, একটা চরিত্র বলো বা কাহিনী আমাকে একটু বলো তো। বা ওই পরিবাণুর কাহিনীটা একটু আমাকে বলো তো সংক্ষেপে। এইরকম হয়। ঠিক আছে? এইরকম হয়। বা যদি দেখা যায় তুমি খুব ভালো পারছো মানে এটা সম্পর্কে তোমার অত্যন্ত ভালো ধারণা আছে, খুব ভালো করে পড়েছো, তুমি খুব খুঁটিনাটি জেনেছো। তখন এক্সামিনার আরো উৎসাহিত হন। মানে যে ছেলেটা পারছে, মেয়েটা পারছে। আচ্ছা ঠিক আছে দেখি ওকে আরেকটু জিজ্ঞেস করি তো বা তোমার এটা কেমন লেগেছে বা এটার এই দিকটা কেমন? কেমন? এইরকম অনেক সময় প্রশ্ন করা হয়। আ না হলে সাধারণত যেটা হয় যে মুক্তিযুদ্ধের গল্প কি আছে একটু কার আছে একটু বলো। এইরকম হয় অনেক সময়। হ্যাঁ? তো সেক্ষেত্রে তোমরা ওই যে মুক্তিযুদ্ধের গল্প কার আছে এবং কি গল্প আছে সেগুলো একটু বলে নেবা। এখন আমি জাস্ট ২ টো গল্প নিয়ে একটু আলোচনা করব। আ ২ টো গল্প নিয়ে একটা যে এখানে সত্যেন সেনের পরিবাণুর কাহিনী। সেই পরিবাহিনীর কাহিনীতে আমি ছোট্ট আকারে এখানে দিয়েছি যে আ মুক্তিযুদ্ধে এদেশের পুরুষের পাশাপাশি নারীদের আত্মত্যাগ, বীরত্ব, সাহসী ভূমিকা পরিবাণুর গল্পে লেখক সুন্দরভাবে তুলে ধরেছেন। এখানে হারুন নামে একটা ছেলেকে পাওয়া যায় যে আ যিনি গল্প কথক সত্যেন সেন। মানে কথকের মুখ দিয়ে এরকম বের হচ্ছে যে তিনি তার এক ছাত্র আ যখন তার ছাত্রত্ব শেষ হয়, পড়াশোনা শেষ হয় সেরকম একটা সময়ে আ তাকে একটা স্কুলে তিনিই তাকে একটা স্কুলে আ চাকরি করতে সহযোগিতা করেন, সহায়তা করেন। তো অনেকদিন পরে যখন দীর্ঘদিন পরে সে ভালোই চাকরি-টাকরি করছিল, স্কুলে পড়াচ্ছিল। তো তখন দেখা গেল যে অনেকদিন পরে মানে যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় যে লেখকের বাড়িতে রাত্রিবেলা সে হারুন আসছে। হারুন আসার পরে তার সাথে জিজ্ঞেস করা হয় যে, "কি অবস্থা তোমার কেমন?" যেরকম হয় আরকি ছাত্র-শিক্ষকের মধ্যে কথা হচ্ছে। যে, "কি অবস্থা বাবা তোমার এইরকম অবস্থা কেন? মানে মুখ-টুখ শুকিয়ে গেছে।" মানে কয়েকদিন ধরে সে না খেয়ে আছে এরকম। তো স্বাভাবিকভাবে সে একটা গেরিলা বা ওই যে মুক্তিবাহিনীতে জয়েন করেছে এবং সেখানে থেকে আমরা জানি মুক্তিযোদ্ধারা যে এত কষ্ট করেছে, অনেকদিন তারা খেয়ে না খেয়ে যারা বিশেষ করে মাঠ লেভেলে যারা যুদ্ধ করেছিল সরাসরি, হ্যাঁ? তো তাদেরকে অনেকদিন খেয়ে না খেয়ে থাকতে হয়। তো সেখানে তিনি তাকে বলছেন যে, তোমার কথা আমি পরে শুনবো। আগে তুমি একটা কাজ করো, তুমি কিছু খেয়ে নাও।" তখন মানে তুমি যেমন ধরো ৪-৫ দিন ধরে যদি কিছুই না খেয়ে থাকো তাহলে সেখানে এই প্রশ্নর উত্তর আর তাকানোর কোনো সুযোগ থাকে না আসলে। যে কেউ খাওয়ার কথা বললে সেখানে আর কোনো ইয়েই থাকে না, হ্যাঁ? আপত্তি করার তো কোনো সুযোগ নেই। ফলে সাথেই কিন্তু সে খাওয়া এবং একদম না চেয়েই খাওয়া শুরু করে। খাওয়া-দাওয়া শেষ হলো এবং রাতে সেখানে তার শিক্ষকের সাথে তার কথা হয় যে, "কি অবস্থা? তোমাদের এলাকার কি অবস্থা?" যে সেখানে তো একদম গ্রাম খালি হয়ে যাচ্ছে। অ্যা সেখানে গ্রামেও অত্যাচার, নির্যাতন সেগুলো হচ্ছে। পাক হানাদার বাহিনীরা মাঝেমধ্যে হামলা করছে। তো সেখানে তারা কয়েকজন এবং সেখানে সে একটা টিমের লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছে হারুন। তো সেই কথাটা শুনে শিক্ষকের খুবই ভালো লাগলো। আবার একই সাথে তিনি খুব শঙ্কাও বোধ করছেন তার ছাত্রের জন্য। যাই হোক, তখন তার জিজ্ঞেস করছিলেন, তুমি তো বিয়ে করেছো, তোমার স্ত্রী আছে। আমি তাকে দেখেছি, ও বেশ সুন্দর, সে সুন্দরী। তার কি খবর? তখন বলতে গিয়ে সে বলছিল, "হ্যাঁ, পরিবারও যেন। একেবারে পরীর মতো সুন্দর, অসাধারণ সুন্দরী।" তো তার কি অবস্থা? একসময় মাঝে তাদের মধ্যে আ আ স্বামী-স্ত্রীর মধ্যে একটু যেটা হয় অনেক সময় যে দাম্পত্য জীবনে এটা একটু অনেক সময় থাকে, মনোমালিন্য থাকে, আবার মিল থাকে সেরকম। তো তার অবস্থা কি যে তখন দেখা গেল সে খুবই প্লিজড তার স্ত্রীর প্রতি যে সে তো একটা অসাধারণ মানুষ আমি তাকে বুঝতে পারিনি। য মুক্তিযুদ্ধে সেও আমাদের সাথে অংশগ্রহণ করতে চাচ্ছে, সহায়তা করতে চাচ্ছে এবং সেও নারীদের একটা টিম গঠন করেছে যারা সহায়তা করবে। সেইরকম একটা মেয়ের গল্প হচ্ছে সেই পরিবাহিনীর কাহিনী। তো লেখক আমরা দেখি যে পরবর্তী সময়ে তিনি আ আ শরণার্থী হিসাবে ভারতে আশ্রয় নেন এবং সেখান থেকে সেই পরিবাণের কাহিনীটা তিনি শুনেন। যে পরিবাণু যখন গ্রামে পাক-হানাদার বাহিনীরা যখন আ গ্রামে হামলা করল, তখন পরিবাণু সহ ৩-৪ জন মেয়ে অ্যা সেই পাক-হানাদার বাহিনীর সাথে খুব ঝোলা এবং পলার মাধ্যমে
তারা সেই কয়েকজনকে হত্যা করে, একদম নৃশংসভাবে তারা হত্যা করে। এবং সেই কাহিনীটা যদিও পরবর্তী সময়ে আবার অনেকেই এসে মানে সেই পাক বাহিনীর অনেকেই আবার এসে সেটার রিভেঞ্জ নেয় এবং সেটার প্রতিশোধ নেয় এবং পরিবাণুকে নির্মমভাবে নির্যাতন এবং নিপীড়নের মাধ্যমে তাকে হত্যা করা হয়। এবং সেই কাহিনীটা যখন পত্রিকায় আসে, লেখক তখন দেখেন যে মানে একটু যাচাই করে নেন। আরো তার এলাকার যারা শরণার্থী হয়ে গিয়েছে যে পরিবাহিনীর কাহিনীটা সত্য কিনা না, তখন তিনি দেখেন যে না, মানে মানুষের মুখে মুখে সেই কাহিনীটা ছড়িয়ে পড়েছে। একজন গৃহবধূ, একজন নারী, তিনিও কিভাবে অসাধারণ আহ আহ মহান হয়ে উঠতে পারেন, একটা বিশেষ সময়ে মানুষকে মহান করে দিতে পারেন। আমি এরকম শুনেছি যে একজন কমান্ডারের মুখে একদম সরাসরি মাঠ লেভেলে কাজ করেছেন এরকম একজন মুক্তিযোদ্ধার মুখে কাহিনী শুনেছি যে একজন আহ কয়েকজন নারীকে যখন নিয়ে যাচ্ছে পাক বাহিনীরা, তখন একদম হাতে কিছুই নেই এরকম তরুণরা, সেই সময় তারা ওই নারীদের সম্ভ্রম রক্ষা করার জন্য তারা হাতের কাছে যা ছিল তাই নিয়ে মানে পাক হানাদার বাহিনীকে হামলা করেছে এবং জীবনের ঝুঁকি নিয়ে তারা সেখান থেকে তাকে ছিনিয়ে নিয়ে আসছে। এভাবে অনেক মানুষ মানে তাৎক্ষণিকভাবে সেই তাৎক্ষণিক যে নির্যাতন নিপীড়ন এগুলো দেখে সহ্য করে মানে মুক্তিবাহিনীতে জয়েন করেছিল এবং সেখানে তারা সেই নিপীড়নের বিরুদ্ধে সেই যুব সমাজ সেই সময় দাঁড়িয়েছিল। তাহলে দেখো সময় মানুষকে মানে কত দারুণ মানে মহান করে দিতে পারে। একটা মহৎ সময়, একটা মহৎ যখন একটা দেশ, একটা জাতি যখন একটা মহৎ একটা চেতনায় উদ্বুদ্ধ হয়, তখন সেখানে তার যে জনসাধারণ, তার যে সাধারণ মানুষ, তারাও কিন্তু মহান হয়ে ওঠে। কারণ সময় অনেক সময় মানুষকে আহ তাকে তার চরিত্রকে মহৎ করে তোলে। মানে তাকে করতে বাধ্য করে। হ্যাঁ? মানুষকে এরকম করে। আমরা এরকম অনেক দেখেছি, এরকম অনেক ঘটনা আছে যে পাড়ার সবচেয়ে ডানপিটে ছেলে আহ সেই অসাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে পরিণত হয়েছে। এমনকি ঢাকায় এরকম ঘটনা আছে যে একদম ডাকাত, প্রতিষ্ঠিত ডাকাত। পরে দেখা যাচ্ছে সেই একদম গেরিলা যুদ্ধে নাস্তানাবুদ করে দিয়েছে পাক বাহিনীকে। তো মুক্তিযুদ্ধে সেইরকম অসাধারণ সব গল্পগুলো তো আর বইয়ের খাতায় লেখা হয়নি। অসাধারণ সব গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের মধ্যে। যে সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প। সাধারণ একজন নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প। একটা মহৎ চেতনায়, হ্যাঁ, উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনকে জন্ম মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীন এইরকম করে সেই সময় মানুষগুলো তারা উদ্বুদ্ধ হয়েছিল। আমরা সেইরকম একটা গল্প হচ্ছে পরিবাণের কাহিনী। সত্যেন সেনের। আমরা আরেকটা গল্প একটু দেখব, সেটা হচ্ছে ভূষণের 'একদিন হাসান আজিজুল হক'। এখানে খুব মহৎ হয়ে ওঠার গল্প না। এটা একেবারেই হচ্ছে নিটোল। সেখানে আমরা দেখব যে কিভাবে আ নিরীহ, যারা একেবারে দেশ, দুনিয়া, রাষ্ট্র সম্পর্কে কিচ্ছু জানে না, যাদের কোনো ধারণা নেই সেরকমভাবে, খুব স্বাভাবিক জীবনযাপন করছে, সেরকম মানুষজনকে কিভাবে নির্বিচারে হত্যা করা হয়েছিল। এগুলো আসলে কোনো আ আ যুদ্ধের যে আ সেই প্রাচীনকাল, মধ্যযুগ বা আধুনিক যুগের যুদ্ধের আমরা অনেকগুলো কলাকৌশল জানি। আমরা দেখব যে যুদ্ধের সেই ইতিহাসের দিকে তাকালে যে যুদ্ধেরও কিছু নিয়মকানুন থাকে। মানুষকে যুদ্ধের আহ্বান করারও নিয়মকানুন থাকে, কখন যুদ্ধ করবে, যুদ্ধে কিভাবে কি করবে তারও কিন্তু নিয়মকানুন থাকে। কিন্তু একেবারেই সাধারণ মানুষ, সে হয়তো মাঠে কাজ করতে গিয়েছে, সে হয়তো ধান কাটতে গিয়েছে, হ্যাঁ? সে একদম ধান কাটতেই গিয়েছে। তো সেখানে দেখা গেল যে আ পাক হানাদার বাহিনী গুলি করে মেরে দিয়েছে। একটা বাজারে হয়তো মানুষ হাট বাজারে গিয়েছে, হাট করতে গিয়েছে, আ সে দৈনন্দিন বাজার করতে গিয়েছে, কেউ হয়তো সবজি কিনতে গিয়েছে, কেউ হয়তো বিক্রি করতে গিয়েছে ধান চাল। দেখা গেল সেই বাজারের মধ্যে নির্বিচারে মানুষকে হত্যা করে দিল। সেই রকম মানে বীভৎস নিপীড়ন, নির্যাতনের কাহিনী সেই ভূষণের একদিন গল্পতে আমরা দেখি। ভূষণের একদিনে সেই ভূষণ দাস, সে যখন গ্রামের কিছু তার এলাকার কিছু ছেলে তরুণরা, বিশেষ করে দেখো আর শিক্ষিত সমাজের বা ছাত্রদের, তরুণদের, যুবাদের ভূমিকা সবসময় খুবই গুরুত্বপূর্ণ। কারণ তারাই সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। কেন পালন করে? কারণ হচ্ছে যে তারাই বুঝতে পারে আসলে যে তারাই প্রথমে বুঝতে পারে, যেহেতু শিক্ষিত সচেতন অংশ, সমাজের শিক্ষিত সচেতন অংশ হচ্ছে সেই তরুণ যুবারা। ফলে তারা খুব সহজেই বুঝতে পারে যে আহ কি ভূমিকা নিতে পারে। সবার আগেই বুঝতে পারে। কারণ একজন সমাজ সচেতন, রাজনীতি সচেতন, রাষ্ট্র সচেতন, শিক্ষা সচেতন একজন নাগরিক, একজন তরুণ, সে যতটুকু উপলব্ধি করতে পারে, খুব আমরা যেটাকে আম জনগণ বলি, মানে জনগণ মানে
আমরা বলি না যে আম জনতা, সেই সাধারণ মানুষ কিন্তু সেভাবে বুঝে না। কারণ তারা তো একটু নিজেদের দৈনন্দিন কাজকর্ম, সংসার এগুলো নিয়ে ব্যস্ত থাকে। ফলে তরুণদের ভূমিকা সেখানে প্রধান। এখানে দেখা গেল যে ভূষণ, যাকে সে দেখলো যে তার এলাকার কিছু তরুণরা মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে এবং তারা সেই মুক্তি বাহিনীতে তারা অংশ নিয়েছে। সেখানে আ ভূষণ রে বাবা, আমি মানে একেবারেই গ্রামের, সেই প্রত্যন্ত গ্রামের ছেলে। সে বাবার ছোট, তার বাবার রেখে যাওয়া ছোট এক টুকরো জমিতে হয়তো ধান চাষ করেই তার দিন যাচ্ছে। সেটাও হয়তো সে ৩ বেলা খেতে পায় না সঠিকভাবে। হ্যাঁ? ভাগ চাষ করে, এটা সেটা করে কোনভাবে খাটায়। তার ছেলে আছে, সেও কাজ করে। তো এগুলো নিয়েই সেই ব্যস্ত থাকে। এবং সেই কথাগুলো শুনে যেটা হয় আরকি যে, তুমি সাধারণ মানুষের সাথে নিয়ে রাজনৈতিক কথা বলো, দেখবা সে ঐদিকে শুনতেছে, আবার একটু পরে ভুলে যাচ্ছে। কারণ সে তার নিজের জীবন নিয়েই সে ব্যস্ত। নিজের জীবনের কাজগুলো নিয়ে। সেরকমই হয়েছিল। তো সেই ভূষণ পাক হানাদার বাহিনীর যে নির্মম নির্যাতন, অ্যা কতটুকু নির্মমতা, সেটা আমরা সেই গল্পতে দেখি। সে হাটে গিয়েছে তার ছেলেকে খুঁজতে, অ্যা এবং সে বেটা বলতেছে যে, "বেটা তুই এখানে এসে বসে আছিস, আমি তোকে খুঁজতে, খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি।" আ তো সেরকম একটা পরিস্থিতি, সে যখন যাচ্ছে বাজারে গেল, বাজারে যাওয়ার পরে আ সেখানে হঠাৎ করে পাক হানাদার বাহিনী আসছে লঞ্চে, সেই খুলনার একটা অঞ্চলে এসে একেবারে নির্বিচারে গুলি করা শুরু করল। সে নির্বিচারে গুলি করে সেখানে ভূষণকে তো হত্যা করেই, ভূষণের ছেলেকেও হত্যা করে, এবং সেটা নয়, সেখানে দেখা গেল একজন নারী, সেই নারীর একজন বাচ্চা কোলে ছিল, সেই বাচ্চাকেও মাথার ভিতরে যখন গুলি লেগেছে, একদম আমরা দেখি মগজ বের হয়ে আসছে। তো সেই নারী তার আ বুকের খুলে দিয়ে, আগল খুলে দিয়ে বলছেন যে, "গুলি কর, এখানেই গুলি কর।" নিজের সন্তানকে চোখের সামনে মৃত্যু দেখে একজন মা কিভাবে সাহসী হয়ে ওঠেন, সেই গল্পও হচ্ছে ভূষণের একদিন গল্প। আবার আমরা দেখেছি যে এখানে একেবারেই সেই সময় আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সময় আ যারা ছিল সেই সময় বাংলাদেশের আ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আ হিন্দু সম্প্রদায়, তাদের উপরে আরো বেশি করে, মানে ১ম দিকেই মানে বেশি করে আরো নির্যাতন, নিপীড়ন তাদেরকে সহ্য করতে হয়েছিল। আমরা পরবর্তী সময়ে দেখব আ আনোয়ার পাশার রাইফেল, রুটি, আওরাত এবং জাহানারা ইমামের ৭১ এর দিনগুলি। তো আনোয়ার পাশার রাইফেল, রুটি, আওরাত খেয়াল করে দেখো, একজন শিক্ষক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আ বাংলা বিষয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ছিলেন। তো তিনি মুক্তিযুদ্ধের সময় বসে, একদম যুদ্ধ হচ্ছে। ঢাকা শহরে সারা বাংলাদেশে আ মুক্তিবাহিনীর সাথে পাক হানাদার বাহিনীর যুদ্ধ হচ্ছে, এবং তিনি সেটা দেখছেন সরাসরি এবং সেটা লিখে রাখছেন। মনে হচ্ছে সেই রাইফেল, রুটি, আওরাত হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের একটা দলিল। তিনি সেখানে সেই দলিলটাই লিখে রাখছেন। হ্যাঁ? সেখানে আমরা দেখব সুদীপ্ত শাহীনের যে গল্প, সেটা যেন আমাদের বাংলাদেশেরই গল্প। আমাদেরই গল্প, মুক্তিযোদ্ধাদেরই গল্প। ৭১ এর দিনগুলো একটা দিনলিপি, একদম জাহানারা ইমাম, তিনি প্রতিদিনের কথাগুলো, পয়লা মার্চ থেকে শুরু প্রতিদিনের কথাগুলো লিখে রাখছেন। আ এবং সেটাই একসময় আমাদের মুক্তিযুদ্ধের অসাধারণ দলিল হয়ে ওঠে। আমরা সেগুলো নিয়ে একটু, একটু করে আলোচনা করব এবং আমরা আমাদের আজকের ক্লাসটা শেষ করব। আ মুক্তিযুদ্ধ ভিত্তিক, একদম মুক্তিযুদ্ধের সময় যখন আ আনোয়ার পাশা ১৪ই ডিসেম্বর তাকে যখন ধরে নেওয়া হয়, এবং সেখানে আমরা জানি যে মিরপুরে আ সেই অনেকগুলো লাশের মধ্যে সেই আনোয়ার পাশাকেও খুঁজে পাওয়া যায়। খেয়াল করে দেখো, একজন লেখকের, মানে একদম সরাসরি তিনি যুদ্ধে অবলোকন করে এবং সেটাই লিখে রাখছেন তার মুক্তিযুদ্ধে, এবং আমরা সেখানে তার ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার পান্ডুলিপি পাওয়া যায়। সেই পান্ডুলিপিটাই হচ্ছে গিয়ে রাইফেল মুক্তিযুদ্ধের সময়। কি অসাধারণ সৃষ্টি! একজন মানুষ আ অবরুদ্ধ, যে তোমার ঘরের চতুর্দিকে আ যুদ্ধ হচ্ছে, তোমার আশেপাশে যুদ্ধ হচ্ছে। তুমি প্রতি মুহূর্তে আতঙ্কে আছো, অবরুদ্ধ হয়ে আছো, মৃত্যুর জন্য দিন গুনছো। হ্যাঁ? সেই সময়ে তুমি আবার লিখছো। কি অসাধারণ! কি অসাধারণ! এটাই হচ্ছে অসাধারণ সংগ্রাম। এই যে এই জায়গা থেকে, তার জায়গা থেকে তিনি অসাধারণ সংগ্রামী হয়ে উঠেছেন। সেই আনোয়ার পাশা যখন আ মুক্তিযুদ্ধের পরে যখন তার ঘরে সেই পান্ডুলিপিটা পাওয়া যায়, সেই পান্ডুলিপি লাইফের লুটে, অর্থাৎ অসাধারণ উপন্যাস। সেখানে তিনি বসে একদম ১ম, একদম আমরা শেষের দিকে দেখি যে আ লেখা আছে, "নতুন মানুষ, নতুন পরিচয়, একটি নতুন প্রভা। সে আর কতদূর, বেশি দূর হতে পারে না।
মাত্র এই রাতটুকু তো মা ভই কেটে যাবে। মা ভই মানে হচ্ছে গিয়ে মানে বই সাহসিকতার কেটে যাওয়া, উচ্চারণ। হ্যাঁ? বই আমরা কেটে সেখানে যাওয়া না দেখছি। স্যার? তো সেখানে একদম উপন্যাসের শেষের দিকে তিনি আমাদের আশার বাণী শোনাচ্ছেন। কি আশার বাণী শোনাচ্ছেন? যে আ বেশি দূরই নয়, দূর না। মাত্র আ এই রাতটুকুই মানে অন্ধকার কেটে যাবে এবং নতুন সূর্য আসবে। হ্যাঁ? মা ভই, হ্যাঁ? মা বই বাণীর বর্ষা নিয়ে, মা বই মানে সাহসী হওয়া আরকি। হুম? সাহসী হওয়া, নির্ভীক হওয়া। নিজেকে খুব শক্তিশালী, নির্ভীক, আত্মবিশ্বাসী ভাবা। একটা সংস্কৃত শব্দ মা বই, হ্যাঁ? মা বই মানে আমি সাহসী, আমি নির্ভীক, এই কথাটাই বোঝানো হচ্ছে। সেই সুদীপ্ত শাহীনের যে গল্প, সুদীপ্ত শাহীন যে কেন্দ্রীয় চরিত্র আনোয়ার রাইফেল ডুটি আওরাতের, সেটাই যেন আমাদের বাংলাদেশের ছবি হয়ে ওঠে। সেখানে সেই উপন্যাসে আমরা দেখি যে গণহত্যার যে বিবরণ, বাংলাদেশের যে বিপন্নতা, হ্যাঁ? সেটা এবং একই সাথে উপন্যাসের শেষের দিকে এসে আমরা আশার বাণী দেখি। দেখো যে লেখক সেখানে যুদ্ধ দেখে যেতে পারেন মানে যুদ্ধের ফলাফল দেখে যেতে পারেননি। এর আগেই তিনি ১৪ই ডিসেম্বর সেই যে আমাদের বাংলাদেশের যে আ শত, শত সেই বুদ্ধিজীবীদের আ জাতির ভবিষ্যৎকে হত্যা করা হয়েছিল। সেই তার মধ্যে আনোয়ার পাশাও ছিলেন, তাকেও হত্যা করা হয়েছিল। তিনি সেই স্বাধীনতার সেই সূর্য, নতুন সূর্য দেখে যেতে পারেননি। কিন্তু সেই নতুন দিনের স্বপ্নকে তিনি দেখতে পেরেছিলেন। নতুন দিন যে আসছে সেটা তিনি দেখতে পেয়েছিলেন। এবার আমরা দেখব ৭১ এর দিনগুলো। জাহানারা ইমামের এখানে একটা ছবি আমি দিয়েছি দেখো যে সপরিবারে শহীদ জননী জাহানারা ইমাম। এখানে তার ছেলে শহীদ রুমি আছে, সামি আছে এবং তার স্বামী এখানে আছেন এবং তার সাথে তিনি আছেন। জাহানারা ইমাম একজন কথাসাহিত্যিক এবং শিক্ষাবিদ এবং আরো বড় পরিচয় যেটা হচ্ছে তিনি ৭১ এর যে ঘাতক দালাল এদের বিরুদ্ধে যে বিচার আজকে যে আমরা সম্প্রতি দেখেছি যে বিচার হয়েছে সেই বিচারের আ দাবিতে যিনি আন্দোলনটা গড়ে তুলেছিলেন সেই পায়োনিয়ার হচ্ছেন, অগ্রদূত হচ্ছেন শহীদ জননী জাহানারা ইমাম। কেন তাকে শহীদ জননী বলা হয়? খেয়াল করে দেখো। সেই আ রুমি কি করলো? রুমি তখন খেয়াল করে দেখো তখনকার সময়ে যে বুয়েট, হ্যাঁ? ইনস্টিটিউট ছিল সেটা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। সেই বুয়েটের সে চান্স পেয়েছিল এবং একই সাথে সে মার্কিন যুক্তরাষ্ট্রে সে স্কলারশিপ পেয়েছিল। হ্যাঁ? MIT তে স্কলারশিপ পেয়েছিল। সেই স্কলারশিপ পেয়ে তার চলে যাওয়ার কথা ছিল মুক্তিযুদ্ধ যখন শুরু হয় সেই সময়ে। সে চলে যেতে পারত। হ্যাঁ? সেইরকম সময়ে আ একটা ছেলে একটা একেবারেই বয়স চিন্তা করো ১৮-১৯ বছর বয়স, হ্যাঁ? ২০ বছর বয়স। সেইরকম একটা তরুণ একদম সদ্য যৌবনে পা দেওয়া একটা ছেলে সে বলছে, "না মা, আমি যাব না।" হ্যাঁ, এবং মা সেখানে অনেকেই মুক্তিযুদ্ধে গিয়েছেন আমরা সেই গল্পগুলো শুনেছি যে মুক্তিযুদ্ধে গিয়েছেন রাতের বেলা কাউকে না বলে। কারণ মাকে বলে গেলে তো মা তোমাকে অনুমতি দেবে না। সাধারণত কোনো মাই অনুমতি দেওয়ার কথা না। কিন্তু শহীদ জননী জাহানারা ইমাম তার ছেলেকে সেভাবে তিনি যৌক্তিকভাবে গড়ে তুলেছিলেন। সে না বলে যায়নি। বলছে, "মা আমি দেশের কাজে যাবো এবং আমাকে তুমি বাধা দিও না।" জাহানারা ইমাম তাকে বাধা দিতে পারেননি। তিনি তখন কারণ তিনি জানেন যে সেই সময়ে দেশের জন্য আ যাওয়াটা কত জরুরি ছিল। কেবল নিজের ছেলে বলেই তিনি তাকে বাধা দিতে পারেন না। ফলে তিনি বলছিলেন, "যা তোকে আমি দেশের জন্য কুরবানি দিয়ে দিলাম।" কি অসাধারণ ত্যাগ! সেই শহীদ রুমি ঢাকা শহরে নারায়ণগঞ্জ সহ গাজীপুর ওই জায়গায় যে গেরিলা যুদ্ধ হয়েছিল, সেই গেরিলা যুদ্ধগুলোতে একটা গ্রুপের নেতৃত্ব দিয়েছিল এবং সফল অপারেশন করেছিল অনেকগুলো। সেই সফল অপারেশনের পরে সে ধরা পড়ে যায় এবং সেখানে অকথ্য নির্যাতনের ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যুদ্ধের শেষে তার যে বন্ধুরা যারা ছিল, তার সহযোদ্ধা যারা ছিল, কমরেড ছিল, তারা সেই তারা ফিরে এসেছে কিন্তু রুমি ফিরে আসেনি। সেই রুমি ফিরে আসেনি। সেই সন্তানহারা মাকে তারা বলেছিল যে, "মা তুমি আমাদের সবার মা, সকল মুক্তিযোদ্ধার মা।" সেই থেকেই তিনি শহীদ জননী। সকল শহীদের জননী হচ্ছেন জাহানারা ইমাম। এবং তিনি সেখানেই থেমে থাকেননি। যখন ৭১ এর পরে আমরা সেই রুমির যুদ্ধে যাওয়া এবং একই সাথে ৭১ এর দিনগুলোর যেই
প্রতিটা পৃষ্ঠায় আমরা মুক্তিযুদ্ধের সময়ের সেই চিত্রগুলো দেখি, যে 1লা মার্চ থেকে 17 ডিসেম্বর যুদ্ধ অর্জন হওয়ার সময় পর্যন্ত সেখানে জাহানারা ইমাম আমাদের সেখানে যুদ্ধের সময়টাতে নিয়ে যান। সেটা আমরা পড়লে, সেই দিনগুলো পড়লে আমরা সেটা বুঝতে পারি। তো যাই হোক, সেখানেই তার যুদ্ধ থেমে থাকেনি। যুদ্ধের পরে যখন আবারও দেখলেন তিনি সেই ঘাতক দালালরা যারা যুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই সদর্পে দাপিয়ে বেড়াচ্ছে বাংলার জমিনে, তাদের বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুললেন এবং ঘাতক দালালদের বিরুদ্ধে গণ আদালত, সেই জনতার আদালতে সেখানে গোলাম আজম সহ সকল যে যুদ্ধাপরাধী তাদের মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করা হয় 1994, 92, 93, 94 এই সময়টাতে, এবং ব্যাপকভাবে সারা বাংলাদেশে সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং সেটার নেতৃত্ব তিনি দিয়েছিলেন, সে জাহানারা ইমাম দিয়েছিলেন। তো অসাধারণ এক ব্যক্তিত্ব হচ্ছেন শহীদ জননী জাহানারা ইমাম, এবং একই সাথে আমরা এই সাহিত্যের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের একেবারে জীবন্ত দলিল হিসেবে আমরা পেয়ে যাই, এবং আগামী দিনের সাহিত্যকে, আগামী দিনের বাঙালি জীবনকে এই সাহিত্য পথ দেখাবে বলে আমি বিশ্বাস করি। আমরা একেবারেই সময়ের শেষ দিকে এসে গেছি। আমরা এটা শেষ করব, আমাদের টাইমের একটা ব্যাপার আছে। তো তোমাদের সবার উদ্দেশ্যে আমার যেটা কথা থাকবে, যে তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে সবাই পরীক্ষা দেবে, এবং সেখানে খুব হেজিটেশনের কোনো বিষয় নাই। হ্যাঁ, মানে খুব সাবলীল ভাবে, এবং অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখবে, যেহেতু এটা ভার্চুয়ালি ক্লাস হবে, বলে অবশ্যই তোমরা খেয়াল রাখবে যে তোমাদের ইন্টারনেটের যে গতি, এই বিষয়গুলা অবশ্যই খেয়াল রাখবে, এবং যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা সবাই থাকবে। সবার প্রতি আমার শুভকামনা থাকলো, এবং তোমরা আগামী দিনে এই ভাইবা শেষ হলে তোমরা গ্রাজুয়েট হয়ে যাবে। নিশ্চয়ই তোমার জীবনগুলো অনেক বেশি, এই যদিও প্যান্ডেমিক আমাদের জীবনকে অনেক কিছু এলোমেলো করে দিয়েছে, অনেকের জীবনকে এলোমেলো করে দিয়েছে, এবং বিশেষ করে ছাত্রদের জীবন তো সেটা বলার অপেক্ষা রাখে না। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমি বলবো ছাত্ররা হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্ররা। ফলে এটা কোনোভাবেই পোষানো যাবে না, তারপরও আমরা তো স্বপ্ন দেখতে ক্ষতি নেই, তাই না? আশা করতে ক্ষতি নেই। তোমাদের প্রতি শুভকামনা থাকলো যে তোমরা সবাই এটা শেষ করে। প্রশ্ন ছিল স্যার।